6 অগস্ট 1945। এটি ছিল ওই দিন যেদিন জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা নিক্ষেপের ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে এবং এর ফলে অ্যালাইড পাওয়ার ইউএসএসআর ব্রিটেন জয়লাভ করে অ্যাক্সিস পাওয়ার থেকে, যার মধ্যে ছিল জার্মানি, ইতালি, জাপান। সুভাষচন্দ্র বোসের কাছে এটি ছিল খুবই খারাপ খবর। आज हम लोग दुनिया को दिखलाने चाहते हैं कि अब हिंदुस्तान दिल से, हृदय से स्वराज्य चाहता है। আপনি নিশ্চয় জানেন নেতাজি সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজ গঠন করার জন্য জার্মানির কাছ থেকে সাহায্য চেয়েছিলেন। এমনকি তিনি অ্যাডলফ হিটলারের সঙ্গেও সাক্ষাৎ করেন। তবে সেখানে তাকে বলা হয় জাপানের সঙ্গে ভারতের দূরত্ব কম হওয়ার জন্য জাপান ভারতকে সাহায্য করতে পারবে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। নেতাজি মানতেন কেবলমাত্র সামরিক যুদ্ধের মাধ্যমে ভারতের স্বাধীনতা আনা সম্ভব। Months and years will prove to be a momentous period in our history. এই জন্যই ব্রিটিশরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন ব্যতিব্যস্ত, তখন সঠিক সময় উপলব্ধি করে নেতাজি সুভাষচন্দ্র বোস ভারত আক্রমণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। অবশেষে 1944 সালে আজাদ হিন্দ ফৌজ মণিপুরের মোরাঙ্গা অধিকার করেন এবং সেখানে প্রথম ভারতের পতাকা উত্তোলন করেন। তবে এই জয়ের খুশি দীর্ঘস্থায়ী হয়নি, কারণ জাপানে পরমাণু বোমা পড়ায় জাপানের পরাজয় ঘটে এবং এর ফলে আজাদ হিন্দ ফৌজে জাপান থেকে যে ফান্ড আসছিল সেটা টোটালি বন্ধ হয়ে যায়। এবার প্রশ্ন ছিল নেতাজি কি করবেন? তিনি কি ইংরেজদের কাছে স্যারেন্ডার করবেন, বা তিনি নিজের লড়াই নিজেই লড়তে থাকবেন? অবশেষে 16 আগস্ট 1945 তার সমস্ত অফিসারকে নিজের বাড়িতে আমন্ত্রণ করেন এবং তাদের সঙ্গে দীর্ঘ সময়ব্যাপী সলা পরামর্শ চলে। অবশেষে তিনি সিদ্ধান্ত নেন আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য ইংরেজদের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন এবং তিনি কোথায় যাবেন সে সম্পর্কে কোনো তথ্য তিনি জানাননি। 17 আগস্ট সকালে নেতাজি সকল অফিসারকে নিয়ে ব্যাংকক থেকে সাইগন এর উদ্দেশ্যে যাত্রা করে সাইগন থেকে তাইপে, তাইপে থেকে তুরান এবং তুরান থেকে মাঞ্চুরিয়া যাবে এবং অবশেষে মাঞ্চুরিয়া থেকে টোকিও এর উদ্দেশ্যে রওনা দেবে। এই ইভেন্টটিকে সকলে স্বীকৃত দিলেও ডিসএগ্রিমেন্ট শুরু হয় ঠিক এখান থেকেই। কিছু লোক বলে তাইওয়ানে বিমান দুর্ঘটনায় নেতাজি সুভাষচন্দ্র বোস মারা যান। আবার কিছুজন বলেন রাশিয়াতে তাদেরকে গ্রেপ্তার করে এবং অতিরিক্ত পরিমাণে টর্চার করে হত্যা করে। আবার এও শোনা যায় তিনি পরবর্তী 40 বছর যাবত জীবিত ছিলেন। क्या नेताजी सुभाष चंद्र बोस की मौत 1945 में नहीं हुई? উত্তর প্রদেশে গুমনামে বাবা ভেষ ধারণ করে। এমনকি সোলাপুরের এক ব্যাংক এমপ্লয়ি এও বলেন যে তার কাছে নেতাজির কাছ থেকে ডাইরেক্ট মেসেজ আসতো। नाम बाबा का रहस्य और वाकई हादसे में हुई थी नेताजी की मौत। बोस बाबू को कभी नहीं देखा गया और जो देखा गया वो कहानी थी या हकीकत, वो आज तक তো আসল সত্য কি কি ঘটেছিল সেদিন, আসুন জানার চেষ্টা করি আজকের এই ভিডিওর মাধ্যমে। 17 আগস্ট নেতাজি সুভাষচন্দ্র বোস সাইগন ত্যাগ করলে 23 আগস্ট জাপান সরকার এক স্টেটমেন্ট জারি করে যেখানে নেতাজিকে মৃত ঘোষণা করা হয়। সেখানে উল্লেখ করা হয় 18 আগস্ট বিমান দুর্ঘটনায় নেতাজি সুভাষচন্দ্র বোস মারা যান। জাপান জানা যে নেতাজি সুভাষচন্দ্র বোস ও তার সঙ্গে কর্নেল হাবিবুর রহমান তাইপে ত্যাগ করে টোকিও যাওয়ার পথে এই বিমান দুর্ঘটনা হয় যেখানে নেতাজির মৃত্যু ঘটে। তবে নেতাজির বাকি সাথীদের কি হলো যারা সাইগনে উপস্থিত ছিলেন? এই বিষয়ে জাপানের রিপোর্টে উল্লেখ করা হয় নেতাজি সুভাষচন্দ্র বোস তার সঙ্গীদের সাইগনে উপস্থিত থাকতে বলেন, কেননা তিনি যে বোম্বার প্লেনে যাচ্ছিলেন সেখানে কেবলমাত্র 2টি মাত্র সিট ছিল। There are only 2 seats which are available. So gentlemen, I'll have to take your leave for this journey. প্লেন ক্র্যাশ করে গেলে প্লেনে আগুন লেগে যায় এবং নেতাজি সুভাষচন্দ্র বোস সহ যারা সামনের দিকে ছিল তারা মৃত্যুবরণ করলে হাবিবুর রহমান সহ আরো 7 জন যারা পিছনের দিকে ছিল তারা বেঁচে যান। নেতাজির মৃত্যুর খবর বাতাসের বেগে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তবে ভারতীয়দের কাছে যা ছিল অবিশ্বাসযোগ্য। তারা মনে করে হয়তো ইংরেজদের আক্রমণ করার এটা নতুন কোনো কৌশল, যে কৌশল ইংরেজদেরও বিভ্রান্ত করে। তারাও মনে করে হয়তো নেতাজি ভারত আক্রমণ করতে পারে। তাই ব্রিটিশ সরকার জাপানকে রিকোয়েস্ট করে নেতাজি সুভাষচন্দ্র বোস এর মৃত্যুর খবর তদন্ত করার জন্য। অবশেষে 3 সপ্তাহ পর জাপান একটি রিপোর্ট পাবলিশ করে যেখানে উল্লেখ করা হয় 18 আগস্ট 1945 সালে এক বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু ঘটে। এই খবর শোনার পর ইংরেজরা খুশি হলেও ভারতীয়দের কাছে যা ছিল অবিশ্বাসযোগ্য, কেননা সাইগনে নেতাজির যে সঙ্গীরা ছিল তারা নেতাজির ডেড বডি দেখেনি, এমনকি পত্রিকাতেও কোনোরূপ ছবি দেওয়া হয়নি যা নেতাজির মৃত্যুকে কনফার্ম করবে। এই কারণেই নেতাজির মৃত্যুর পিছনে যে মিস্ট্রি বা কনস্পিরেসি থিওরি সেটি আজও বন্ধ হয়নি। নেতাজির মৃত্যুর 1 বছর পর ইন্ডিয়ান জার্নালিস্ট হ্যারিং শাহ ফ্রি প্রেস অফ ইন্ডিয়া রিপোর্ট করতে তাইওয়ান যাচ্ছিলেন। তবে তার উদ্দেশ্য ছিল না নেতাজির মৃত্যু নিয়ে ইনভেস্টিগেশন করা। তবে একটি ঘটনা তার মন বদলে দেয়। সাংহাইয়ে যাওয়ার পর তার এক বন্ধুর বাড়ি থেকে পুরনো একটি বিল্ডিং দেখা যায় যেটি ছিল ক্যাপিটাল থিয়েটার।
তার বন্ধু বলেন, এখানে একসময় প্রচুর ভারতীয় রাষ্ট্র, যার মধ্যে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। তার বন্ধু তাকে পরামর্শ দেয় তাইওয়ান গেলে নেতাজির মৃত্যু সম্পর্কে হয়তো সে কোনো তথ্য পেতে পারে। তার পরামর্শ গ্রহণ করে এবং হারেন শাহ তাইওয়ান যায় এবং 1 সপ্তাহের মধ্যে একটা ইনভেস্টিগেশন করে এবং সেই রিপোর্ট আকারে তিনি একটি বইয়ের মধ্যে প্রকাশ করেন এবং সেই বইটি তাইওয়ানে জনপ্রিয়তা লাভ করলেও ভারতীয়রা কোনো পাত্তা দেয়নি। এই সময় নেতাজির মৃত্যুর উপর ইনকোয়ারি এর জন্য ডিমান্ড বাড়তে থাকে। অবশেষে 1956 সালে ইন্ডিয়ান গভর্নমেন্ট এর দ্বারা ইনভেস্টিগেশন শুরু করা হয়। আজাদ ফৌজ এর সদস্য শাহনওয়াজ খান এর নেতৃত্বে 3 জন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়, যার মধ্যে ছিলেন নেতাজি এর বড় ভাই সুরেশচন্দ্র বোস এবং এস.এন. মাইত্রা। এই কমিটি 67 জন উইটনেসকে ইনভেস্টিগেশন করে, এছাড়াও হাবিবুর রহমান সহ আরো 5 জনকে ডাকা হয়। এক্ষেত্রে হাবিবুর রহমান জাপানের রিপোর্টকে সমর্থন করে এবং এক্সট্রা কিছু তথ্য দেয়। তিনি বলেন, সাইগনে পৌঁছানোর পর নেতাজিকে বলা হয় সাইগন থেকে টোকিও যাওয়ার জন্য কেবলমাত্র একজন যেতে পারবে। I'm Captain Kiano-san. There is a slight change in your flight plan. এই ক্ষেত্রে নেতাজি প্রথমে রাজি না হলেও অন্য সদস্যরা তাকে রাজি করায়। অবশেষে 11 জন জাপানি সৈনিক এবং অস্ত্রশস্ত্র নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস ও তার চিফ স্টাফ হাবিবুর রহমান টোকিও এর উদ্দেশ্যে যাত্রা করেন। প্লেন প্রথমে সাইগন থেকে তুরান থেকে তাইপে এবং তাইপে থেকে টোকিও এর উদ্দেশ্যে যাত্রা করা মাত্র এক বিকট শব্দ এবং প্লেনের লেফট ফ্লাওয়ার ব্লাস্ট হয়ে যায়। নেতাজি যেহেতু পেট্রোল ট্যাঙ্কের কাছে বসেছিলেন, তাই তিনি যখন প্লেন ক্র্যাশ থেকে বাইরে আসেন তখন তার পুরো গায়ে আগুন লেগেছিল। হাবিবুর রহমান খুব কষ্টে তার গায়ের জামা খুলতে গেলে তার হাত পুড়ে যায়। নেতাজি সহ অন্য আহতদের খুব দ্রুততার সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু নেতাজির কন্ডিশন অন্যদের তুলনায় খুবই খারাপ ছিল, কেননা তার পুরো শরীরে আগুন লেগে গেছিল। ডক্টর চিফ অফিসার ইয়োসিমি বলেন, নেতাজি হয়তো পরের দিন পর্যন্ত সার্ভাইভ করতে পারবে না। তার মৃত্যুর সময় হাবিবুর রহমান সহ ডক্টর ইয়োসিমি এবং অন্য 2 জন নার্স উপস্থিত ছিলেন এবং তার মৃত্যুর ঘটনার সাক্ষী হিসেবে হাবিবুর রহমান তার পুরা হাতকে দেখিয়েছেন। অবশেষে শাহনওয়াজ কমিটি স্বীকার করে নেয় যে বিমান দুর্ঘটনাতেই নেতাজি সুভাষচন্দ্র বোসের মৃত্যু ঘটেছে। নেতাজির মৃত্যুর 2 দিন পর অবশেষে 20 আগস্ট 1945 সালে জাপানের রেনকোচি মন্দিরে তার অন্তিম সংস্কার করা হয়। শাহনওয়াজ খান এবং এস.এন. মাইত্রা এই রিপোর্টে সিগনেচার করলে সেপ্টেম্বর 1956 সালে পার্লামেন্টে এই রিপোর্টকে স্বীকৃতি দেওয়া হয় এবং তার 1 মাস পর 9 অক্টোবর 1956 সালে নেতাজি সুভাষচন্দ্র বোস এর বড় ভাই সুরেশচন্দ্র বোস ঘোষণা করে বা একটা রিপোর্ট প্রকাশ করে জানায় নেতাজি সুভাষচন্দ্র বোস এখনো মারা যায়নি, কেননা কোনো বিমান দুর্ঘটনাও ঘটেনি। তবে 10 বছর পর 1966 সালে সুরেশচন্দ্র বোস ঘোষণা করেন আগামী মার্চ মাসে নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতে ফিরে আসবেন। তবে নেতাজি তো ভারতে ফিরলেন না, বরঞ্চ সুরেশচন্দ্র বোস এর উক্তি ভারতীয় জনগণের মধ্যে নেতাজির মৃত্যুর ঘটনার দিকে বিতর্কিত করে রেখে দিল। শাহনওয়াজ কমিটির রিপোর্টের সমালোচনাও করা হয়, কেননা এই কমিটি তদন্ত করার জন্য কখনো তাইপে যায়নি যেখানে প্লেন দুর্ঘটনা ঘটেছিল। তাহলে কিভাবে তারা ইনভেস্টিগেশন করলো? 1960 সাল নাগাদ অন্য একটি থিওরি ছড়িয়ে পড়ে। নেতাজি সুভাষচন্দ্র বোস রাশিয়ায় পৌঁছানো মাত্রই জোসেফ স্ট্যালিন এর নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয় এবং সাইবেরিয়ার একটি জেলে তাকে পাঠিয়ে দেওয়া হয়। অতঃপর তার উপর শারীরিক নির্যাতন এবং অত্যাচার চালানো হয় এবং অবশেষে নেহরু এর নেতৃত্বে তাকে হত্যা পর্যন্ত করা হয়। তবে নেহরু এমনটা কেন করবেন? এই থিওরি অনুযায়ী জানা যান নেহরু ভয় পেয়েছিলেন নেতাজি যদি ভারতে ফিরে আসে তাহলে পরে হয়তো তার গদি থাকবে না। তো এই থিওরি বেশি জনপ্রিয়তা না পেলেও শাহনওয়াজ কমিটির রিপোর্ট এতটাই কন্ট্রোভার্সিয়াল যে ইন্ডিয়ান গভর্নমেন্টকে পুনরায় ইনভেস্টিগেশন শুরু করতে হয়। অবশেষে 1967 সালে সামারগোহ লোকসভা নির্বাচনে বিজয়ী হলে ইন্ডিয়ান পার্লামেন্টে পুনরায় ফ্রেশ ইনকোয়ারি এর দাবি রাখে নেতাজির মৃত্যু সম্পর্কে। 1970 সালে জাস্টিস জি.ডি. ঘোষলে এবং সামারগোহ এর নেতৃত্বে পুনরায় ইনভেস্টিগেশন শুরু করা হয়। এই কমিশন প্রথমে তাইপে যায় এবং সেখান থেকে জাপান, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া যায় এবং 4 বছরে 200-রও বেশি মানুষের সঙ্গে সাক্ষাৎ করে এবং বিভিন্ন মতামত শোনার পর এই কমিশন শাহনওয়াজ কমিটির রিপোর্টকে সমর্থন করে। এবার তো তাহলে কনফিউশন দূর হওয়ার কথা, কিন্তু না সেরকম হয়নি। 1975 সালে देशव्यापी इमरजेंसी लागू হলে 175 का दिन भारत के इतिहास का सबसे काला दिन कहा जाता है। The emergency provides us a new opportunity to go ahead with our economic tasks. সামারগোহকে ব্রোটার জেলে গ্রেপ্তার করা হয় এবং সেখান থেকে তিনি নেতাজির মৃত্যু সম্পর্কে এই বইটি রচনা করেছিলেন এবং তিনিও সুরেশচন্দ্র বোস এর মতোই খোসলে রিপোর্টকে তিনি অস্বীকার করেন। বাজপেয়ী সরকার তৃতীয়বারের জন্য ইনভেস্টিগেশন স্টার্ট করে এবং তার জন্য মুখার্জি কমিশন গঠন করা হয়
এই মুখার্জি কমিশন পূর্বের দুটো রিপোর্টকে অস্বীকার করে এবং এই রিপোর্টে জানায় যে নেতাজির মৃত্যু কোনরূপ বিমান দুর্ঘটনাটি ঘটেনি। জাস্টিস মনোজ মুখার্জি তিনটি বিষয়ে আর্গুমেন্ট দিয়েছিলেন। ফার্স্ট অফ অল, এটা কিভাবে সম্ভব একটি বিমান দুর্ঘটনায় পাইলট, স্ক্রু ও নেতাজি সুভাষচন্দ্র বোস মারা যান অথচ বাকিরা জীবিত। 2 নম্বরে, তাইওয়ানের ডেইলি সেন্ট্রাল নিউজ পত্রিকাতে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু সম্পর্কে কোনরূপ তথ্য পাবলিশ করা হয়নি। তৃতীয়ত, নেতাজি সুভাষচন্দ্র বোস এর কোনরূপ ডেথ সার্টিফিকেট কেন তৈরি করা হয়নি। তবে এই সমস্ত আর্গুমেন্টের কিছু কাউন্টার আছে, যেমন 20 থেকে 30 মিটার উচ্চতায় কোনো প্লেন দুর্ঘটনা ঘটলে সেখানে কিছু লোক মারা যাবে এবং কিছু লোক জীবিত থাকবে, এটাই স্বাভাবিক। দ্বিতীয় আর্গুমেন্টের ক্ষেত্রে বলা হয়, শাহনওয়াজ কমিটিতে রিপোর্টে উল্লেখ করা হয়েছিল বেশ কিছু লোকাল পত্রিকাতে নেতাজি সুভাষচন্দ্র বোসের মৃত্যুর খবরটাকে পাবলিশ করা হয়েছিল। এবং থার্ড আর্গুমেন্টের ক্ষেত্রে উল্লেখ করা হয়, জাপান সে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হয় এবং গোটা দেশ জুড়ে একটা বিপর্যস্ত কনফিউশন অবস্থার সৃষ্টি হয়েছিল। সেই মুহূর্তে একজন বিদেশি নেতার মৃত্যুর খবর প্রকাশ করা বা তার ডেথ সার্টিফিকেট তৈরি করা খুব একটা আগ্রহ তারা প্রকাশ করেন। এই সময় নতুন একটি থিওরি প্রকাশ পায়, যেটি হলো গুমনামি বাবা থিওরি, যে থিওরিটিকে পপুলার করেছে অনুজ ধার। এবং এই থিওরি অনুযায়ী বলা হয় যে নেতাজি সুভাষচন্দ্র বোস উত্তরপ্রদেশে গুমনামি বাবা বেশ ধারণ করে রয়েছেন এবং তিনি 1985 সাল পর্যন্ত জীবিত ছিলেন, এমনকি সামার গুহ ও তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে এই গুমনামি বাবা থিওরিতে একটা প্রবলেম আছে, যদি নেতাজি সুভাষচন্দ্র বোস উত্তরপ্রদেশে ছদ্মবেশে থাকেনি তবে তিনি কেন নিজেকে লুকিয়ে রাখবেন? এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে অনুজ ধার বলেন, मेरा निकलना देश हित में नहीं है। अगर मैं निकला या बाहर आता हूँ तो इस देश पे बहुत से सैंक्शंस लगेंगे यूनाइटेड नेशंस की, जो आप हिंट कर रहे थे जियोपॉलिटिकल में, और उस सैंक्शंस की वजह से या उन प्रेशर्स की वजह से देश की जनता को बहुत तकलीफ होगी। तो उन्हें छूटते ही आंसर नहीं कि अगर मैं बाहर निकलूंगा तो बहुत से निर्दोष मारे। কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না, নেতাজির পরিচয় দেওয়াতে কেন কোন দেশ ভারতের উপরে স্যাংশন লাগাতে যাবে? ইন্ডিয়ান গভর্নমেন্ট দ্বারা প্রায় 10 বার ইনভেস্টিগেশন করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোসের মৃত্যু তথ্য উন্মোচন করার জন্য। প্রায় প্রত্যেকটা কমিশনে স্বীকার করে যে নেতাজির মৃত্যু বিমান দুর্ঘটনায় ঘটেছে, কেবলমাত্র মুখার্জি কমিশন এটিকে অস্বীকার করে। তবে মুখার্জি কমিশন কোনরূপ তথ্য দিতে পারেনি যে কিভাবে নেতাজির মৃত্যু ঘটেছে। 1946 সালে হিরণ সাহা লেখেন, নেতাজি সুভাষচন্দ্র বোস এর মৃত্যুর ব্যাপারে ভারতীয় জনগণ জেনে শুনে গুজব ছড়িয়ে দেয় এবং এটা আজও সত্য। অ্যাকচুয়ালি পিপল লাইক কনস্পিরেসি থিওরি, অর্থাৎ আমরা বিশ্বাসই করতে পারি না যে নেতাজি সুভাষচন্দ্র বোস এক বিমান দুর্ঘটনায় মারা গেছেন। আসলে আমাদের ব্রেন ওই সমস্ত বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেয় যেগুলো আমাদের ধারণ ক্ষমতার বাইরে। আসলে এটাই সত্য যে গুজব ছড়ানো খুবই সহজ, কিন্তু আসল তথ্য উদ্ঘাটন করা খুবই কঠিন। যাই হোক, আজকের ভিডিওতে এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি করে লাইক করবেন, আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং নেতাজির মৃত্যু সম্পর্কে যদি কোনোরূপ তথ্য আপনার কাছে থাকে তাহলে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম রহস্য উদ্ঘাটন বলে ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জয় হিন্দ, ধন্যবাদ।